দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আবারও 5 ব্যাংক যে মার্জার হচ্ছে তার আপডেট নিয়ে এসেছি। এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। 5 ব্যাংক যেই ব্যাংকগুলো মার্জার হচ্ছে বা মার্জার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, সেই ব্যাংকগুলো নিয়ে যেহেতু মানুষের মনে অনেক কোশ্চেন আছে এবং সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি অফিসিয়াল ডিক্লারেশন নিয়ে এসেছে। তো কিভাবে ব্যাংকটি মার্জ করা হবে এবং আমরা যে প্রশ্নগুলোর উত্তর আজকে এখানে দেব সেটি হলো বিনিয়োগকারীদের কি হবে, অর্থাৎ বিভিন্ন বিনিয়োগকারী মানে ইনস্টিটিউশন যে এখানে বিনিয়োগ করেছে, বন্ড কিনেছে, এই ব্যাংকগুলো বন্ড বিক্রি করেছে, তাদের কি হবে, আমানতকারীদের একটা বড় কনসার্ন তাদের কি হবে, স্পন্সর যারা ছিল তাদের কি হবে, এমপ্লয়ীদের একটি বড় কনসার্ন আছে যে এমপ্লয়ীদের ফিউচার কি, এবং সর্বশেষ এই ব্যাংকটি আসলে কিভাবে চলবে। তো এই সকল প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি প্রেস কনফারেন্স করেছিল গতকালকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেটি আজকে আমরা আপনাদেরকে জানাবো। প্রথমে জানাই যে আসলে কি হচ্ছে। প্রথমত এই 5টি ব্যাংকের মার্জার আমরা আরও কয়েক মাস আগে থেকেই শুনে আসছি যে ব্যাংক মার্জার করা হবে। তো সেই প্রসেসগুলো কিন্তু চলছিল এতদিন অফিসিয়ালি চলছিল যেভাবে যে কাগজে কলমে, অর্থাৎ প্রথমে কাগজে কলমে এটা মার্জার করা হচ্ছে, কি করা হবে, এটা হিসেব নিকেশ অনেক কিছু, কত টাকা লাগবে, সরকার থেকে কোথা থেকে টাকা আসবে, এগুলো আসলে সবই পেপার বেসড ছিল। এখন ফার্স্ট ফেজ যেটা শুরু হলো সেটি হলো ফিজিক্যাল ইন্টারভেনশন, অর্থাৎ এখন বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলো, এই 5টি ব্যাংক, যেই ব্যাংকগুলোর নাম একটু বলে নেই আমি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই 5টি ব্যাংকে এখন ডিপোজিটার আছে 75 লাখ ডিপোজিটার আছে। তো এই ব্যাংকগুলোকে এখন বাংলাদেশ ব্যাংক যেটা অফিসিয়ালি চিঠি দিয়ে ডিক্লেয়ার করলো যে ব্যাংকগুলো নন ভায়াবল, অর্থাৎ এগুলো অপারেট করার মতো অবস্থায় নাই। এদের যে বোর্ড, যেটা বাংলাদেশ ব্যাংক আমরা দেখেছি 5ই আগস্টের পর এই সকল ব্যাংকগুলোর বোর্ড কিন্তু ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছিল ব্যাংকগুলোকে পরিচালনা করার জন্য। সেই যে নতুন বোর্ডটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন ডিসলভ করে দেওয়া হলো, অর্থাৎ এই ব্যাংকগুলো পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলে নিয়ে আসা হলো। এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলে, এই প্রতিটি ব্যাংকের ম্যানেজমেন্ট তো নেই, বোর্ড ভেঙে দেওয়া হলো, বোর্ড এখন অ্যাক্টিভ থাকবে না। ম্যানেজমেন্ট এবং বোর্ড এই দুটোরই ফাংশন হবে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে একজন ইডি পর্যায়ের এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যায়ের একজন অ্যাডমিনিস্ট্রেটর, যিনি এমডি এবং চেয়ারম্যান দুটো ভূমিকাই পালন করবেন। সেই প্রতিটি 5টি ব্যাংকে 5 জন অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হলো এবং এই 5টি ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে সহযোগিতা করার জন্য আরও একটি টিম বাংলাদেশ ব্যাংক থেকেই এই টিম যাবে। একই সাথে এই যে কেন অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হলো সেটি হলো এই যে ব্যাংকগুলোকে একীভূত করতে, অর্থাৎ এই আমরা তো মার্জারের কথা বলছি, অর্থাৎ একীভূত হবে। তো এই 5টি ব্যাংক মিলে একটি ব্যাংক হবে। তো সেই একটি ব্যাংকে যাওয়ার আগ পর্যন্ত যেই প্রসেস, এই ব্যাংকের ব্যালেন্স শিটগুলো মার্জ করা, অ্যাসেটগুলো কিভাবে মার্জ হবে, কার কত অ্যাসেট আছে, কার কত লাইবিলিটিস আছে, এই সব কিছু একটা লম্বা প্রসেস। এই প্রসেসগুলো তো বাংলাদেশ ব্যাংক করবে। সো বাংলাদেশ ব্যাংকের এইটা ফলো করার জন্য তাদেরই লোক সেখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সেটা ইমপ্লিমেন্ট করবে, সেটার জন্য এখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হলো। এটি হলো ফিজিক্যাল ইন্টারভেনশন। এটা অফিসিয়ালি এখন এটা ফাংশন করতে শুরু করলো, অ্যাজ এ মার্জার প্রসেসের মধ্যে ঢুকে গেল। এখন এই যেটা এই নতুন অ্যাডমিনিস্ট্রেশন যেটি করবে সেটি হলো এই ব্যাংকগুলো যতদিন না পুরোপুরি একটি ব্যাংক গঠন করতে 1 থেকে 2 বছর সময় লাগবে। তো এই সময়ের মধ্যে এই অ্যাডমিনিস্ট্রেশনটা কাজ করবে যাতে এই ব্যাংকগুলোর যে অবস্থা আছে যতদিন না একটি ব্যাংকে রূপান্তর হচ্ছে তার আগে পর্যন্ত ইন্ডিভিজুয়ালি এই ব্যাংকগুলো চলবে, অপারেট করবে। তো এই ব্যাংকগুলো পুরোপুরি, এই ব্যাংক
ব্যাংকটি এখন সরকারের অধীনে চলে আসলো। বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর ব্যাংকগুলো অপারেশনের দায়িত্বে রয়েছে, কিন্তু এই ব্যাংকগুলো এখন সরকারের আন্ডারে চলে আসলো। অর্থাৎ যেহেতু সরকার এখানে 35,000 কোটি টাকা ইনজেক্ট করবে, এর মধ্যে 35,000 কোটি পুরো সরকার না, এখানে 35,000 কোটি টাকার ক্যাপিটাল হবে নতুন যেই ব্যাংকটি হবে, তার মধ্যে 20,000 কোটি টাকাই সরকার দিচ্ছে। সো এটি সরকারের নিয়ন্ত্রণে থাকবে। যদিও সরকারের নিয়ন্ত্রণে আছে, কিন্তু এটি সরকারিভাবে অপারেট হবে না, এটি বেসরকারি যেভাবে এই মুহূর্তে এই ব্যাংকগুলো যেভাবে চলছে সেভাবেই চলবে। ব্যাংকগুলোর রেগুলার যে অপারেশন, যেমন রেমিটেন্স সার্ভিস আছে, তারপর অন্যান্য বিভিন্ন যেই সার্ভিসগুলো, তারপরে আইটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেগুলো কন্ট্রোলে রাখা যাতে করে এখানে কোনো রকমের মেল প্র্যাকটিস হয়ে যেতে আরও নতুন করে সংকট সৃষ্টি না হয়, সেইগুলো বাংলাদেশ ব্যাংক তাদের কন্ট্রোলে নিচ্ছে। এবং সেইগুলো কন্ট্রোল করার জন্য বা মনিটরিং এবং সুপারভিশনের জন্য আলাদা একটি আবার সেন্ট্রাল কমিটিও থাকবে বাংলাদেশ ব্যাংকের মধ্যে। তো এটি যেহেতু একটা বিরাট যজ্ঞ, 5টি ব্যাংক একসাথে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা বাংলাদেশের হিস্ট্রিতে এটাই প্রথম। সো এটি একটি বিশাল যজ্ঞ, সে কারণে এটি আসলে একটি লম্বা প্রসেসে যাচ্ছে বা লম্বা প্রসেসের প্রয়োজন হবে। তো এই সময়ে যেন কিভাবে ব্যাংকগুলোর অবস্থা যেন আরও খারাপ না হয়, কোনো যেন দুষ্কৃতিকারী আইটির কন্ট্রোল নিয়ে যেই টাকা আছে সেটি আবার তুলে নিয়ে না যায়, এ ধরনের অনেক ধরনের যেহেতু সংকট তৈরি হতে পারে, এ কারণে এখানে সেন্ট্রাল ব্যাংকের মনিটরিংয়ে থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলেই ব্যাংকগুলো থাকবে। তো কেন বলছি যে সরকারের আন্ডারে থাকবে কিন্তু এটি প্রাইভেটভাবে চলবে, তার কারণ হলো এইখানে যে এমপ্লয়িরা আছে যারা এখানে চাকরি করছেন, তাদের কিন্তু চাকরি এই মুহূর্তে যাচ্ছে না, তাদেরকে কন্টিনিউ করা হবে, রিডিপ্লয় করা হবে। অর্থাৎ ধরেন সারা দেশে হয়তো তাদের 5টি ব্যাংকের একই জায়গায় হয়তো 5টি ব্রাঞ্চ আছে, কিন্তু ওই একই জায়গায় এই 5টি ব্যাংকের 5টি ব্রাঞ্চের প্রয়োজন নেই, সেগুলোকে হয়তো একটিতে রূপান্তর করা হবে। এই কাজগুলো কিন্তু এই 1-2 বছরের মধ্যেই করা হবে। তো এই একটি ব্যাংকে যখন একটি ব্রাঞ্চে যখন রূপান্তর করা হবে, তখন কিন্তু এই আর যেই ব্রাঞ্চগুলোর যে লোকজন আছে তাদেরকে রিডিপ্লয় করা হবে, তাকে হয়তো ডিপোজিট কালেকশানে বা ডিপোজিট মোবিলাইজেশনে দেওয়া হবে, বা এভাবে নতুন করে তাদের কাজ রিস্ট্রাকচার করা হবে। কিন্তু তারা যদিও সরকার এই ব্যাংকগুলো নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু এদের বেতন কিন্তু সরকারি স্কেলে হবে না। সে কারণেই বলা হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণে কিন্তু এটি প্রাইভেটভাবেই অপারেট করবে, অর্থাৎ এক্সিস্টিং যেই সিস্টেমের কারণে এই ব্যাংকগুলো সবগুলো কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। এটি হলো ব্যাংকটি যেভাবে অপারেট করবে। এরপর যেটি বড় একটি কনসার্ন হলো ডিপোজিটারদের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে। ডিপোজিটারদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যেটা আগেও বলা হয়েছে, যে প্রাইমারি যারা ইন্ডিভিজুয়াল ডিপোজিটার আছেন, যাদের ডিপোজিট 2 লাখের কম আছে, তারা কিন্তু যে কোনো সময় ডিপোজিট তুলতে পারবেন। কিন্তু এখন যেহেতু একটা প্রসেসের মধ্যে আছে, এখন হয়তো সব কিছু বন্ধ আছে, কিন্তু ডিপোজিটাররা তাদের ফান্ডে অ্যাক্সেস পাবেন 1 মাসের মধ্যে, অর্থাৎ এটা নভেম্বর মাস, যেটি বাংলাদেশ ব্যাংক এক্সপেক্ট করছে, এটি একদম 100% শিওর না, কিন্তু তারা এক্সপেক্ট করছে যে তারা ডিপোজিটারদেরকে তাদের ফান্ডের অ্যাক্সেস দেওয়ার মতো অবস্থায় যাবেন এই নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে, বা মানে 1 মাসের মধ্যে যেন তারা তাদের ফান্ডের অ্যাক্সেস পায়, সেই ব্যবস্থা তারা নেবেন। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভার্সন। তো সেখানে যখন অ্যাক্সেস পাবেন তখন কি করবেন, সেখানে যেটা আছে, বিনিয়োগকারী, এই যে আমি বললাম 75 লাখ আমানতকারী আছে, এখানে যে ডিপোজিটার আছে 75 লাখ, তাদের মধ্যে ডিপোজিটাররা চাইলে তাদের ডিপোজিট তুলতে পারেন, না চাইলে কিন্তু ডিপোজিট রাখতে পারেন। এই কারণে যে নতুন ব্যাংকটি হচ্ছে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যে এটি বাংলাদেশের সবচাইতে বড় একটি ব্যাংক হচ্ছে, এবং এটি একটি বড় সবচাইতে একটা স্ট্রং ব্যাংকও হতে পারে যদি আমরা প্রিভিয়াস কেস স্টাডি যদি আমরা একটু দেখি। যেমন এখনকার সবচাইতে বেস্ট ব্যাংকগুলোর মধ্যে একটি ব্যাংক হলো ইস্টার্ন ব্যাংক, যেটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। পূবালী ব্যাংক, সেটিও একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। সিটি ব্যাংক, সেটিও একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, যেগুলো আসলে এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষে থাকা ব্যাংক পারফরমেন্স অনুযায়ী। সেই ব্যাংকগুলো কিন্তু এক সময় ঠিক এরকম ট্রাবল ব্যাংক ছিল, সেগুলো এরকম লম্বা সময় নিয়েছে, কিন্তু এখন তারা খুব শক্ত অবস্থানে আছে। সো ওই সময় যাদের ডিপোজিট যারা নেননি, যাদের ডিপোজিট পরে শেয়ারে রূপান্তর করা হয়েছে, তারা কিন্তু আজকে হিউজ ভ্যালু পাচ্ছেন। ঠিক এই এক্সপিরিয়েন্সের উদাহরণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যে এই ব্যাংকটি
হবে 35,000 কোটি টাকার ক্যাপিটালের একটি ব্যাংক, এবং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে হাইস্ট ক্যাপিটালের ব্যাংক বাংলাদেশে রয়েছে 1500 কোটি টাকার ক্যাপিটালের। সো এটি 35,000 ক্যাপিটালের ব্যাংক, সেটি একটি এবং এটি সরকারের নিয়ন্ত্রণে যেহেতু থাকবে, তারা একটি নির্দিষ্ট সময় পর সরকারের নিয়ন্ত্রণ থেকে আস্তে আস্তে সেগুলো প্রাইভেটাইজড করে দিবে। তারা নতুন স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনবে, তাদের কাছে সেল করে দিয়ে এরপর সরকার বেরিয়ে যাবে। এটি হলো তাদের উদ্দেশ্য, প্রসেস। সবসময় কিন্তু এটা সরকারি ব্যাংক থাকবে না। এটি এই যেই টেম্পোরারি পিরিয়ড বা ট্রানজিশন পিরিয়ডে এটি সরকারের নিয়ন্ত্রণে থেকে ব্যাংকগুলোকে রিকনস্ট্রাক্ট করে একটি নতুন ব্যাংক গঠন করে এরপর প্রাইভেট ইনভেস্টরদের কাছে বিক্রি করে দেওয়া হবে। তো এটি হলো উদ্দেশ্য। তো সেখানে যেটা আমানতকারীর কথা বলছি, যাদের 2 লাখের নিচে ডিপোজিট রয়েছে, তারা চাইলে তাদের ডিপোজিট এই যে 1 মাসের মধ্যে যখন তারা প্রস্তুতি সম্পন্ন করবে তখন তারা তুলতে পারবেন চাইলে। আর 2 লাখ কেন 2 লাখের মধ্যে? কারণ 2 লাখ পর্যন্ত আসলে ইন্স্যুরেন্স কাভারেজ রয়েছে। আমাদের নতুন যে ইন্স্যুরেন্স অ্যাক্ট, যেটি ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট, যেটি রিভাইজ করা হয়েছে, আগে 1 লাখ পর্যন্ত কাভারেজ সিলিং ছিল, সেটি বাড়িয়ে এখন 2 লাখ টাকা করা হয়েছে। সো এই কারণে তারা বলছে যে 2 লাখের নিচে যারা আছেন তারা কিন্তু চাইলে 2 লাখ টাকা তারা তুলতে পারবেন। 2 লাখের ওপরে যাদের ডিপোজিট রয়েছে, সে বেশিরভাগই আমরা দেখেছি যে এখানে ইনস্টিটিউশনাল ডিপোজিটররা রয়েছে। তো দুটো জিনিস, একটা 2 লাখের উপরে যাদের ডিপোজিট রয়েছে এবং যারা ইনস্টিটিউশনাল ডিপোজিটর রয়েছে, অর্থাৎ এই ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সময়ে শর্ট টার্মে লং টার্মে ডিপোজিট নিয়েছে, ব্যাংকগুলো থেকে ডিপোজিট নিয়েছে। তো সেই ডিপোজিটারদের জন্য কিভাবে টাকাটা দেয়া হবে, তারা যদি চায়, একটা হতে পারে তাদের ডিপোজিট, একটা হতে পারে তাদের ডিপোজিট শেয়ারে রূপান্তর করা হতে পারে, বা তাদের টাকাটা ফেরত দেওয়া হতে পারে। সেই পরিকল্পনাটি এখনও করা হয়নি, সেই পরিকল্পনাটির জন্য একটু সময় লাগবে, সেটি বাংলাদেশ ব্যাংক এখনও ক্লারিফাই করেনি, তবে তারা টাকা ফেরত পাবেন। আরেকটি জিনিস হচ্ছে বিনিয়োগকারী বলতে আমরা যেটা বলছি যে যারা বন্ড, এই ব্যাংকগুলো, এই 4টি ব্যাংক মিলে কিন্তু 4,000 কোটি টাকার বন্ড বিক্রি করেছে। অর্থাৎ ব্যাংকগুলো তো আপনারা জানেন যে আমরা দেখি যে স্টক মার্কেটে এরা সবাই লিস্টেড, এবং বন্ড ছেড়ে তারা মার্কেট থেকে তাদের টাকা তুলে তাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে। এবং এই বন্ডগুলোতে কিন্তু আমরা দেখেছি শুধু ইনস্টিটিউশনগুলোই এই বন্ডে ইনভেস্ট করেছে, এবং ইনস্টিটিউশন বলতে কিন্তু সব আদার ব্যাংকসরাই এখানে ইনভেস্ট করেছে। তো বন্ড যারা কিনেছেন তারা কিন্তু এটা কাইন্ড অফ লোনের মতো, তাদেরকে একটা ইন্টারেস্ট পে করা হয়, অ্যানুয়ালি হোক, মান্থলি হোক বা কোয়ার্টারলি হোক। তো এটাও কিন্তু তারা পেয়ে যাবেন, কিন্তু সেটি কিভাবে পাবেন সেটিও এখনও ঠিক করা হয়নি, সেটিও ক্লারিফাই করা হবে। এটা কিন্তু তারা পাবেন, এটি একটি ব্যাপার। আর স্পন্সর যারা আছেন, এই ব্যাংকের যে স্পন্সর শেয়ার হোল্ডার আছেন, তারপর এই ব্যাংকগুলো তো লিস্টেড, সেখানে যারা বিনিয়োগ করেছেন তারাও কিন্তু শেয়ার হোল্ডার, বা তারাও কিন্তু এক ধরনের মালিকানা তাদের আছে। তো তাদের কি হবে সেটির উত্তর তারা দিয়েছেন যে এই ব্যাংকগুলোর অ্যাসেট লায়াবিলিটি হিসেব করে দেখা গেল যে তাদের নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারে তাদের ফেস ভ্যালু হলো 10 টাকা। শেয়ার মার্কেটে তাদের ফেস ভ্যালু মিনিমাম প্রাইস হলো 10 টাকা, কিন্তু তাদের নেট অ্যাসেট ভ্যালু হয়েছে 450 টাকারও বেশি, বা এক একটি ব্যাংকের কথা বলছি যে ম্যাক্সিমাম 450 টাকা পর্যন্ত আছে, কারো 300 টাকা, কারো 350 টাকা নেগেটিভ, কারো 400 টাকা, 450 টাকা নেগেটিভ। তো তার মানে 10 টাকা ফেস ভ্যালুর অ্যাগেনস্টে তার ঘাটতি রয়েছে 400 বা 450 টাকা। সো এই টাকাটা তো আর তাহলে কোথা থেকে আসবে? এটা তো এর টাকাই নেই, অর্থাৎ ঘাটতি হয়ে গেছে। তো যে কারণে যারা মালিকানায়, অর্থাৎ জেনারেল শেয়ার হোল্ডার, অর্থাৎ রিটেল শেয়ার হোল্ডার আর স্পন্সর শেয়ার হোল্ডার যেই হোক না কেন, যেহেতু তারা মালিকানায়, তো তারা তো এখানে তাহলে রিটার্ন পাবেন না, কারণ এটা তো বিক্রি করে এটার কোনো ভ্যালু নেই, যেহেতু এটা নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালুতে আছে। তো বাংলাদেশ ব্যাংক যেটি হিসেব করছে, এই নেগেটিভ অ্যাসেটকে তারা 0 টাকা কাউন্ট করছে, অর্থাৎ 10 টাকাও না, এটি 0 টাকা। অর্থাৎ আপনার শেয়ার হোল্ডার, আপনি যে আছেন, আপনার যেই শেয়ার আছে এখন আপনার হাতে এই ব্যাংকগুলোর, তার ভ্যালু এখন 0। সো আপনার এখন ফেরত পাওয়ার কোনো অপশন নাই। এটি হলো শেয়ার হোল্ডারদের জন্য ব্যাপার। এবং এমপ্লয়ীদের জন্য তো আমরা বললাম যে এমপ্লয়িরা তো তারা এখন পর্যন্ত তাদের কোনো জব কাট হবে না।
আর এই যে লিস্টেড আছে যে ব্যাংকগুলো অলরেডি কিন্তু তাদের শেয়ার মার্কেটের ট্রেড বন্ধ করে দেওয়া হয়েছে আজকে ব্যাংকগুলোকে। এটার যে রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদেরকে চিঠি দিয়ে এদের আজকে থেকে ট্রেড বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ব্যাংকগুলোর যেই স্টক মার্কেটে যে প্রাইস 10 টাকা ফেস ভ্যালুর নিচে, প্রত্যেকের ফেস ভ্যালুর নিচে প্রাইস আছে, কারো 3 টাকা 2 টাকা 5 টাকা। বাংলাদেশের হিস্ট্রিতে কোনো ব্যাংকের শেয়ার প্রাইস এই লেভেলে নেমে এসেছে। তো এটা এখন আসলে ভ্যালুলেস শেয়ার হয়েছে, যে কারণে বাংলাদেশ ব্যাংক এগুলাকে শূন্য ভ্যালু ধরেছে। তো এই ছিল আসলে আজকের আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।